আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কোষ রসায়ন এর লেকচার 10-এ চলে এসেছি এবং আজকে আমাদের টপিক হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে ডাইস্যাকারাইড। সবাই জানো ডাই মানে 2 এবং স্যাকারাইড মানে হচ্ছে শর্করা, তার মানে শর্করা বা ডাইস্যাকারাইড। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি যে এই ডাইস্যাকারাইডের মধ্যে আমাদেরকে কি পড়তে হবে, তাহলে দেখো ডাইস্যাকারাইডের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড যেটা, তার নাম হচ্ছে সুক্রোজ বা যেটাকে আমরা চিনি বলি, সুক্রোজ। এছাড়া ডাইস্যাকারাইডের মধ্যে তোমাদেরকে পড়তে হবে মল্টোজ পড়তে হবে। ডাইস্যাকারাইডের মধ্যে তোমাদেরকে সেলোবায়োজ পড়তে হবে, এবং চাইলে আরেকটা টপিক, যদিও বইয়ের মধ্যে তেমন একটা নাই, এটাও মনে রাখো তোমরা, ল্যাকটোজও হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তাহলে আজকের টপিকে আমরা এই পার্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আজকের টপিকের আমাদের মূল আলোচ্য বিষয়টা হবে হচ্ছে সুক্রোজ বা চিনি। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে সুক্রোজ, সুক্রোজ। তাহলে এই সুক্রোজ বা এটাকে আমরা বলতে পারি চিনি, এই চিনি নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করি। তো প্রথমে নর্মালি কোনো একটা টপিক যদি আমরা বলি, তাহলে সুক্রোজটা কি? সুক্রোজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড। তবে আমি এর সংজ্ঞাটা এভাবে দেওয়ার চেষ্টা করছি: দুটি মনোস্যাকারাইড। তোমরা আমার সাথে লিখে পড়ে ফেলতে পারবা, কারণ আমি হাতে লিখতেছি, বুঝতে পারছো। দুটি মনোস্যাকারাইড অণু। আচ্ছা, এখানে মনোস্যাকারাইড অণু আমি যেহেতু সুক্রোজের সংজ্ঞা লিখছি, এই জন্য অণুর নামটা লিখে দিচ্ছি। একটা হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। তাহলে দুটি মনোস্যাকারাইড অণু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ব্র্যাকেট ক্লোজ করলাম, সমন্বয়ে। তাহলে দুটি মনোস্যাকারাইড অণু সমন্বয়ে গঠিত রাসায়নিক যৌগকে সুক্রোজ বলে। গঠিত রাসায়নিক যৌগ। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কিন্তু এটা জানলাম যে সুক্রোজ তৈরি হতে দুটি মনোস্যাকারাইড লাগতেছে, একটা গ্লুকোজ এবং আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ। এবং আমি আরও একটা কথা বললাম তোমাদেরকে যে এই সুক্রোজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড। তাহলে প্রয়োজনে তোমরা এখানে লিখে দিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড। ওকে, এরপরে যে তথ্যটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে যে এই যে সুক্রোজ, আমরা জানি যে আমাদের মানুষের ক্ষেত্রে কি হয় বলো, যে আমরা ভাত, রুটি, চিনি যাই খাই না কেন, আমাদের রক্তের মধ্যে গ্লুকোজটা যায়। কিন্তু তোমরা মনে রাখবা যে পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট, আমি সংক্ষেপে কার্ব লিখলাম, কার্ব সুক্রোজ হিসাবে সারা দেহে পরিবাহিত হয়। তাহলে আমাদের দেহে গ্লুকোজ পরিবাহিত হয়, কিন্তু উদ্ভিদের দেহে কিন্তু যে খাদ্য প্রস্তুত হয় সেটা সারা দেহে সুক্রোজ হিসাবে পরিবাহিত হয়। পাতায় প্রস্তুতকৃত কার্ব সুক্রোজ হিসাবে সারা দেহে পরিবাহিত হয়। সারা দেহে শব্দটা একটু তোমরা অ্যাড করে নাও, সারা দেহে পরিবাহিত হয়। আচ্ছা, যেহেতু এইটাই সারা দেহে পরিবাহিত হয়, তাহলে এজন্য আমরা সুক্রোজকে কি বলবো জানো? এজন্য
এজন্য একে মানে সুক্রোজকে কি বলা হয় দেখো, এজন্য সুক্রোজকে বলা হয় ট্রান্সলোকেটেড সুগার। ট্রান্সলোকেটেড, এজন্য সুক্রোজকে ট্রান্সলোকেটেড সুগার বলে। তাহলে যদি প্রশ্ন করে যে আমাদের মানুষের ট্রান্সলোকেটেড সুগার কি, আমাদের ট্রান্সলোকেটেড সুগারটা কিন্তু মনে রাখবা সবাই যে আমাদের ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে কি বলতো, আমাদের ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে গ্লুকোজ, কিন্তু উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে সুক্রোজ। আশা করি যতটুকু পড়িয়েছি তোমাদেরকে এতটুকুর মধ্যে তোমাদের কোনো প্রবলেম ইনশাল্লাহ নাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টে। তো আমাদের পরবর্তী পয়েন্টে গেলে হচ্ছে যে আমরা এবার এর অন্য নামগুলো জানার চেষ্টা করব। অন্য নাম আমরা এই সুক্রোজের অন্য নামগুলো একটু জানার চেষ্টা করি। তাহলে দেখো, একটা নাম আমরা জানলাম যে সুক্রোজের অপর নাম হচ্ছে ট্রান্সলোকেটেড সুগার। তাহলে ইতিমধ্যে আমরা জানলাম যে সুক্রোজের অপর নাম ট্রান্সলোকেটেড সুগার। কিন্তু ব্র্যাকেটে লিখে রাখবা যে এই ট্রান্সলোকেটেড সুগারটা বলা হয় কার ক্ষেত্রে স্যার? উদ্ভিদের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে। কেমন? প্ল্যান্টের ক্ষেত্রে এটাকে ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। আচ্ছা, নাম্বার 2, 2 নম্বরে এর নামটা আমরা বলতে পারি চিনি। আমরা সবাই জানি যে এটা হচ্ছে চিনি, তাহলে চিনি বলতে পারো। নাম্বার 3, এটাকে আমরা আর কি বলতে পারি বলো? এটাকে আমরা সুগারও বলতে পারি, শুধু সুগার। চিনি ইংলিশের সুগার, তাই না? আচ্ছা, নাম্বার 4, এটার নাম আমরা বলতে পারি হচ্ছে খাবার চিনি। তাহলে অপর নামগুলো কিন্তু প্রায় কমন, কিন্তু ওই যে বইয়ের মধ্যে তথ্যগুলো দিয়ে থাকার কারণে আমি আলাদা আলাদা করেই বলতেছি এগুলোকে। আচ্ছা, আবার দেখো, এই চিনিটাকে কিন্তু আমি বলতে পারি কি, এটা যেহেতু আমরা ব্যবহার করছি এই জন্য এটাকে বলা হয় টেবিল শর্করা। তাহলে সুক্রোজকে বলা হচ্ছে টেবিল শর্করা। এবং এছাড়াও এটার নাম আমরা বলতে পারি, যেহেতু এটা তোমার আখ থেকে পাওয়া যায়, চিনিটা ইক্ষু থেকে পাওয়া যায়, এজন্য এটাকে কিন্তু বলতে পারো ইক্ষু শর্করা এটাকে বলতে পারবা। আরও 2টা নাম আছে। একে আমরা অনেক সময় বিট থেকে চিনি পাওয়া যায়, বিট খুবই একটা সুপারফুড বলা যায়, তাহলে এটাকে আমরা কিন্তু বিট সুগারও বলতে পারি বা বিট চিনি বলতে পারি, বিট চিনি। এবং সর্বশেষ 8 নম্বর পয়েন্ট, এটা যে শব্দ থেকে সুক্রোজটা আসছে সেটা মোটামুটি এই শব্দটা স্যাকারোজ, এই স্যাকারোজ থেকেই কিন্তু সুক্রোজ নামটা হয়েছে। এটাকে কিন্তু আমরা স্যাকারোজও বলতে পারি বা স্যাকারোজ না বলে চাইলে স্যাকরোজ বলতে পারো, একটু কম স্যাকরোজ। তাহলে এই হচ্ছে আমাদের সুক্রোজের অপর নামগুলো। আশা করি এই তথ্যটা তোমাদের মনে থাকবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। এবার আসো আমরা একটু এর সংকেতটা জানার চেষ্টা করি। সুক্রোজের সংকেত, সুক্রোজের আমরা সংকেত জানব। তো তোমরা সবাই জানো যে সুক্রোজের সংকেত কি বলো তো? C12H22O11, C12H22O11 প্লাস, আমরা এটাকে জানি এই জন্য আমি লিখে দিলাম, বা তোমরা আগের ক্লাসগুলো দেখেছো বিশ্বাস করি সে জায়গা থেকে। এবং এখান থেকে কিন্তু তৈরি হয় C6H12O6 প্লাস C6H12O6। একটু এলোমেলো হয়ে গেল, আচ্ছা সরি, এদিকে টানা যায় না, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে সুক্রোজের সংকেত। এখানে O6টা একটু কম পড়তেছে, এই যে O6। এখন দেখো, এটাকে যদি আমি বলার চেষ্টা করি তাহলে এটা তো সুক্রোজ, বুঝতেই পারছো সুক্রোজের সংকেত। এবং সুক্রোজ থেকে কিন্তু এখনও পানি বের হয়ে যায়, তাহলে ওই পানিটা যুক্ত করলে তখন আমরা ওই অনুপাতটা পাবো। তো সুক্রোজ মূলত কী দিয়ে তৈরি হয়? তাহলে এটা একটা গ্লুকোজ, আমরা জানি C6H12O6, পাশেরটাও হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ, কিছু একটা হবে। তো বেসিক্যালি এই জিনিসটা কি আমি তোমাকে বলি, এইটা যেহেতু তোমরা ক্লাস করেছো এই জন্য আমি পেঁচাচ্ছি না। তো সুক্রোজটা আসলে মূলত
মূলত হচ্ছে আলফা ডি গ্লুকোজ। কেমন? আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ। তাহলে সুক্রোজটা মূলত কী বললাম বলো? আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। ডেফিনেটলি তুমি আগের ক্লাসগুলো করলে আলফা ডি, আচ্ছা সরি একটু ভুল করলাম, আগের ক্লাস করলে ডেফিনেটলি তুমি এটা বুঝতে পারবা। তাহলে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ। ওকে, তাহলে আমি যদি এটার স্ট্রাকচার করার চেষ্টা করি, ভালো করে বোঝো, তাহলে আমার প্রথমে কি লাগবে? আলফা ডি গ্লুকোজ লাগবে। তাহলে আলফা ডি গ্লুকোজ হচ্ছে একটা পাইরানোজ, তোমরা এর আগের লেকচার থেকে জানতে পেরেছো। তাহলে আমরা পাইরানোজের স্ট্রাকচার কিভাবে করেছিলাম মনে আছে তোমাদের? পাইরানোজের স্ট্রাকচারটা কিভাবে করেছিলাম? আচ্ছা, তাহলে পাইরানোজের স্ট্রাকচার আমরা করেছিলাম হচ্ছে এইটা 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 এবং আরেকটা হচ্ছে কি নিচে এইটা। মনে পড়তেছে কিনা দেখো? তাহলে আমরা এখানে এই কাজটা করে ফেলি। সরি একটু বাঁকা হয়ে গেল এটা, মানে টান অবশ্য কিছুক্ষণ ধরে রাখলে সোজা হয়, অত আমি কাজ করতেছি না। এই আচ্ছা, আশা করি হয়েছে। তাহলে পাইরানোজ এবং এখানে তাহলে 1 নাম্বার কার্বন, তোমরা নিজেরাই বলতেছে আলফা মানে কি বলো তো? ওপরে কি থাকবে? আলফা মানে ওপরে এইচ নিচে OH, ঠিক কি না? ওপরে এইচ নিচে OH। আচ্ছা, তাহলে এটা যদি 1 নাম্বার কার্বনে থাকে, তাহলে 2 নাম্বার কার্বনে কি থাকে বলো? নিচে OH ওপরে H। 3 নাম্বার কার্বনে নিচে H ওপরে OH। 4 নাম্বার কার্বনে নিচে OH ওপরে H এবং 5 নাম্বার কার্বনে ওপরে CH2OH আর নিচে কি থাকবে বুঝতে পারছো? নিচে থাকবে হচ্ছে H, যেহেতু কার্বনের 4টা, এটা তোমাদের জানা আছে। তাহলে এই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এখন দেখো এই আলফা ডি গ্লুকোজের সাথে আমি নিচে করে দিচ্ছি, আলফা ডি গ্লুকোজের সাথে এখন কি যুক্ত হবে? আলফা ডি গ্লুকোজের সাথে যুক্ত হবে বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি গ্লুকোজের সাথে যুক্ত হবে বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে বেসিক্যালি বিটা ডি ফ্রুক্টোজটা কিন্তু পাইরানোজ না, এটা হচ্ছে ফিউরানোজ। তাহলে ফিউরানোজের স্ট্রাকচারটা আমরা কীভাবে লিখি বলো? ফিউরানোজের স্ট্রাকচারটা হচ্ছে এই, তারপরে কি স্যার? এই এবং এই, ঠিক কিনা? তাহলে ফিউরানোজের স্ট্রাকচারটা যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তাহলে এরকম স্ট্রাকচার পেলে দেখো যে এরকম স্ট্রাকচার পেলে আমরা দেখতেছি যে এর যেটা তোমার 1 নাম্বার কার্বনে আছে, তাহলে 1 নাম্বার তো এটা 2 3 4 এদিকে 5, তাই না? তাহলে এর যেটা 1 নাম্বার কার্বনে আছে তার ওপরে, কারণ এটা কি বিটা, তাহলে বিটা হলো ওপরে OH, তোমরা বুঝতেই পারছো। আর নিচে কি থাকতেছে তার বলো? CH2OH। তাহলে বেসিক্যালি আসলে এটা 1 নাম্বার কার্বন। এটা কয় নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বন। এখানে এটা 1 নাম্বার কার্বন। আচ্ছা, এরপরে 2 নাম্বার কার্বনে আমরা কি বুঝতে পারতেছি? 2 নাম্বার কার্বনে আছে হচ্ছে ওপরে OH, মানে 3 নাম্বার এটা, নিচে H। তাহলে 4 নাম্বারে হবে হচ্ছে ওপরে H হবে, নিচে OH হবে। দেখো এই গঠনগুলো আগের ক্লাস থেকে একটু দেখে নিও তোমরা। এবং এইখানে আমাদের কি হয়ে যাচ্ছে যে এই ঘরটা আছে আমাদের 5 নাম্বারে, যে ঘরটা ফাঁকা আছে সেখানে নিচে H এবং ওপরে 6 নাম্বার কার্বন হিসাবে যেটা CH2OH। আচ্ছা, তাহলে আমরা ওপরে যেটা লিখলাম সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং নিচেরটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ, কারণ ফ্রুক্টোজ হচ্ছে ফিউরানোজ আর গ্লুকোজ হচ্ছে পাইরানোজ। এবার দেখো আমরা জানি যে এদের মধ্যে কি বন্ধন ঘটে? এদের মধ্যে বন্ধন ঘটে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এদের মধ্যে কি বন্ধন ঘটে? গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এই যে এখানে কি ঘটবে স্যার বলেন? বন্ধন ঘটবে। তাহলে এই জায়গায় বন্ধন ঘটলে এখান থেকে কি উৎপন্ন হবে বন্ধনের ফলে বলো? গ্লাইকোসাইডিক বন্ধনে কি উৎপন্ন হয়? পানি। তো পানি উৎপন্ন হলে বেসিক্যালি এই জায়গাটা কি হচ্ছে বলো? এই দুইটা বাদ দিয়ে, তাহলে এই জায়গাটাতে আমাদের এই দুইটা বাদ দিয়ে মাঝখানে কি বসতেছে? শুধু মাঝখানে বসতেছে অক্সিজেন। তাহলে এইটা এইখানে, এটা
এইখানে, বাস। তাহলে এই স্ট্রাকচারটাই হলো আমাদের, এই স্ট্রাকচারটা কি হলো? সুক্রোজের স্ট্রাকচার। সুক্রোজের স্ট্রাকচার হচ্ছে এইটা। আচ্ছা, বইয়ের মধ্যে অবশ্য সুক্রোজের আরও একটা স্ট্রাকচার আছে, সেটাও আমি আঁকার এখন প্রয়োজন মনে করছি না। তো এখানে আমি যদি বলি যে এই জায়গায় আসলে কী গঠিত হলো, দেখো এখানে এটাকে আমি বলতে পারি যে যেহেতু প্রথমটা 1 নাম্বার, তাহলে আলফা ওয়ান কমা বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে সুক্রোজ তৈরির সময় কি বন্ধন তৈরি হলো? আলফা 1 বিটা 2 গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হলো। গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হলো। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী তথ্যে চলে যাচ্ছি। পরবর্তী যে তথ্যটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে বিজ্ঞানী মিলার এই পরীক্ষাতে কিন্তু সুক্রোজের স্ট্রাকচার লিখতে বলে। তুমি আগের লেকচারগুলো যারা ভুলে গেছো বা যারা আগে করো নাই, তার আগের লেকচারগুলো থেকে এই গঠনগুলো শিখে ফেলবা। আজকে কিন্তু গঠন আহামরি শিখাই না, আমি শুধু আর্ট করছি। তাহলে মিলার উনি সর্বপ্রথম এই সুক্রোজ নামকরণ করেন। মিলার মানে মিলা মেয়েটা চিনি খায় বেশি, তাহলে মিলা সুক্রোজ নামকরণ করেন। মিলা সুক্রোজ নামকরণ করেন। ক্লিয়ার সবার? ওকে, তাহলে আমরা এটা সম্পর্কে মোটামুটি তথ্য জেনে ফেলেছি। আমরা পরবর্তী তথ্যে এখন যাব। এখনও কিন্তু আমাদের সুক্রোজ শেষ হয়ে গেছে এরকম ভাবিও না, শেষ হতে আরও কাজ আছে অনেক, এবং আজকে পড়া যথেষ্ট বেশি আছে। সমস্যা নাই, যাদের মনোযোগ কম বসবে যখন তোমরা ভিডিওটা দেখবা, আমি প্রথম ট্যাবে ক্লাস নিচ্ছি আজকে, তো যাদের মনোযোগ কম বসবে তারা পরবর্তীতে দেখে নিও। ওকে, আমরা পরবর্তী কিছু কথাতে যাব এখন। সেটা হচ্ছে এখান থেকে যাই পরবর্তী কথায়। সুক্রোজের হাইড্রোলাইসিসে সুক্রোজের হাইড্রোলাইসিসে সুক্রোজের হাইড্রোলাইসিসে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে মিশ্রণ তৈরি হয়, গ্লুকোজ ও ফ্রুক্টোজের যে মিশ্রণ তৈরি হয় তাকে কি বলে জানো? তাকে বলে হচ্ছে ইনভার্ট সুগার বা তাকে বলে ইনভার্ট চিনি অথবা ইনভার্ট সুগার। আমি ইনভার্ট চিনি নিয়ে 4-5 মিনিটে একটা লেকচার দেবো সুন্দর করে। আপাতত তুমি এটা মনে রাখো যে সুক্রোজের হাইড্রোলাইসিসে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে মিশ্রণ, মূলত সুক্রোজের সাথে গ্লুকোজ ও ফ্রুক্টোজের যে মিশ্রণ তৈরি হয় তাকে ইনভার্ট চিনি বলে। আচ্ছা, এর সাথে আর কিছু তথ্য আমরা অ্যাড করে দিই। সেই তথ্যগুলো হচ্ছে, এর পরের তথ্যটা হচ্ছে এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ঠিক আছে, আগের যে কথাটা আমি বললাম, তাহলে এখানে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উভয়েই কিন্তু রিডিউসিং সুগার, মানে কি বলতো? বিজারিত চিনি। উভয়েই বিজারিত চিনি, রিডিউসিং সুগার। কিন্তু সুক্রোজ কিন্তু অবিজারিত চিনি। সুক্রোজ হচ্ছে কি নন রিডিউসিং সুগার। ওকে, তাহলে আমাদের
মোটামুটি বেসিকের অনেকটুকু তথ্যই হয়ে গেল। এবার আসো আমরা পরবর্তী পয়েন্টে যাই, সেটা হচ্ছে উৎস। পরবর্তী পয়েন্ট হচ্ছে উৎস। আমরা কোন কোন উৎস থেকে এই সুক্রোজকে পেয়ে থাকি। তাহলে সুক্রোজকে আমরা পেয়ে থাকি হচ্ছে, একটু আগে লিখে দিয়েছি বা তোমরা নিজেরাও জানো, সুক্রোজকে আমরা পেয়ে থাকি ইক্ষু থেকে, সুক্রোজকে আমরা পেয়ে থাকি বিট থেকে, যেটাও বলা হয়েছে তোমাদেরকে। সুক্রোজকে আমরা পেয়ে থাকি গাজর থেকে, এই যে গাজরের হালুয়া খাই বা আমরা অনেক কিছু, তাই না, গাজর থেকেও পেয়ে থাকি। সুক্রোজকে আমরা পাই হচ্ছে মিষ্টি ফল থেকে, মিষ্টি ফল থেকে। এবং আরেকটা তথ্য মনে রাখবা, সুক্রোজকে আমরা পাই হচ্ছে ফুলের নেকটার থেকে, ফুলের নেকটার, ফুলের নেকটারে প্রচুর থাকে। তাহলে সুক্রোজ কোথায় কোথায় প্রচুর থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফুলের নেকটারে প্রচুর থাকে। ওকে, উৎস গেল। এবার আমরা সুক্রোজের কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলি, তারপরে উৎপাদন প্রণালী দেখব, ঠিক আছে। উৎসের পরে আমরা পরবর্তী পয়েন্ট যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে সুক্রোজের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যতে চলে যাই আমরা সুক্রোজের। ওকে, সুক্রোজের বৈশিষ্ট্যে গেলে দেখো তোমরা নর্মালি বুঝতে পারছো সুক্রোজ হচ্ছে কেমন স্যার, স্বচ্ছ। তুমি সুক্রোজ মাথায় রাখিও না, তোমরা মাথায় রাখো হচ্ছে চিনি। চিনি কেমন সেটা হলেই হচ্ছে, চিনি হচ্ছে স্বচ্ছ, সবাই জানি। চিনি হচ্ছে স্ফটিকাকার। স্ফটিকাকার কি আশা করি সবাই জানো, স্ফটিকাকার। স্ফটিকাকার। সুক্রোজ হচ্ছে চিনি, আমরা যে চিনি দোকান থেকে কিনছি, চিনি হচ্ছে দানাদার, সবাই জানো, দানাদার। চিনি হচ্ছে কঠিন, কঠিন না চিনি, ধরতে পারছি আমরা কঠিন। চিনি হচ্ছে পানিতে দ্রবণীয়, এটাও তোমাদের জানা আছে। তাহলে চিনি হচ্ছে পানিতে দ্রবণীয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, চিনি পানিতে দ্রবণীয় ঠিক আছে, পানিতে দ্রবণীয় চিনি, এটা নিয়ে কোনো ডাউট নাই। তবে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় হলেও চিনি কিন্তু ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়। চিনি লেখা বুঝতে পারবা কি না, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়। ইথার এবং অ্যালকোহলে অদ্রবণীয়, এই তথ্যটা কিন্তু কাজে লাগতে পারে। আচ্ছা, পানিতে দ্রবণীয় কিন্তু ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়। ওকে, আচ্ছা, এরপরে আমাদের বৈশিষ্ট্য এখানে শেষ হয় নাই, আরও দুইটা বৈশিষ্ট্য তোমরা আগে থেকে জানো, সেটা হচ্ছে চিনির আপেক্ষিক মিষ্টতা, আমরা গত লেকচারে শিখেছিলাম। তাহলে এর পরের পয়েন্টটা মনে রাখবা, চিনির হচ্ছে, এটা বৈশিষ্ট্যের মধ্যেই দাও, আপেক্ষিক মিষ্টতা, মনে আছে কারো? চিনির আপেক্ষিক মিষ্টতা, এটাকে আমরা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক হিসাবে ধরে থাকি, 100। আর মোস্ট স্পেশাল এমসিকিউতে অ্যাডমিশনে বা এগুলোতে আসে, সেটা হচ্ছে চিনির গলনাঙ্ক আছে, এবং এটা মুখস্থ বিদ্যায় ধরতে পারো। চিনির গলনাঙ্ক এটা হচ্ছে 188, 188 ডিগ্রি সেলসিয়াস, 188 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চিনির গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি সেলসিয়াস। আশা করি হয়েছে তোমাদের বা বুঝতে পারছো। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। পরবর্তী পয়েন্ট হচ্ছে উৎপাদন প্রণালী। তাহলে চিনিটা কিভাবে উৎপাদন হচ্ছে, উৎপন্ন হয়, এটা একটু বুঝতে হবে তোমাদের। উৎপাদন প্রণালী, উৎপাদন প্রণালী চিনির। আচ্ছা, চিনির উৎপাদন প্রণালীটা আমি যদি বলি, তাহলে প্রথমে মনে রাখবা যে চিনি মূলত আমরা পাই হচ্ছে আখ থেকে, ইক্ষু। তো এখন কথা হচ্ছে যে আখের রস থেকে আমরা পাচ্ছি, তাহলে ওটা আগে লিখি। আখের রসের, এখন তোমার কাছে প্রশ্ন হবে যে আখের রসের কি স্যার 100%ই চিনি? না। তাহলে এখান থেকে এমসিকিউটাকে খেয়াল করো, আখের রসের প্রায় 15% হচ্ছে সুক্রোজ। আখের রসের মধ্যে 15% কি স্যার? সুক্রোজ। তাহলে আরও কিন্তু 85% বাকি আছে।
এছাড়াও আর কি আছে দেখো, এছাড়াও এর মধ্যে জৈব অ্যাসিড আছে, কিছু পরিমাণে জৈব অ্যাসিড আছে। তাহলে সুক্রোজ ছাড়াও আখের রসের মধ্যে থাকে জৈব অ্যাসিড, সুক্রোজ ছাড়াও আখের রসের মধ্যে থাকে প্রোটিন, সুক্রোজ ছাড়াও আখের রসের মধ্যে থাকে হচ্ছে ফসফেট জাতীয় পদার্থ, ফসফেট জাতীয় পদার্থ। কেমন? আচ্ছা, তাহলে ইক্ষুর রসের মধ্যে কিন্তু শুধু সুক্রোজ না, সুক্রোজের পরিমাণ কতটুকু সেটা জিজ্ঞেস করতে পারে। 15% হচ্ছে সুক্রোজ। এবার মনোযোগ দিও, একটু টেকনিক্যালভাবে বলি। সেটা হচ্ছে এই সুক্রোজ যে তৈরি হবে, এই সুক্রোজটা তৈরি হয় হচ্ছে তৈরিতে দুইটা বিষয় কাজ করে। ধরো 1, 2, আমি এখানেই শেষ করার চেষ্টা করি। 1, 2, দুইটা। তো 1 নাম্বার হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমরা চিনি থেকে পাচ্ছি, চিনি থেকে না, চিনি মূলত, তাহলে চিনি চন, তাহলে মনে রাখবা দুইটাই হচ্ছে চন, এবং এখানে হচ্ছে নচ, মানে চনই কিন্তু আগে দিলাম, নচ। তাহলে এই চন এবং নচ এই দুইটা তথ্য মনে রাখলেই হবে। চিনি বা সুক্রোজ তৈরিতে হচ্ছে চন। তো চনর প্রথম দিয়ে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কলিচুন। তাহলে প্রথম যে শব্দটা তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে কলিচুন। কেমন? প্রথম চন দিয়ে মনে রাখবা কলিচুন। তো এই কলিচুনকে কিন্তু আর একটা নাম আছে কলিচুনের, তোমরা জানো অবশ্যই, না জানলে জেনে নাও। কলিচুনের অপর নাম হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এর অপর নাম কি স্যার? কলিচুনের অপর নাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা হাইড্রো অক্সাইড, তো আমি একসাথে হাইড্রক্সাইড লিখলাম, হাইড্রক্সাইড। আচ্ছা, তাহলে এই হচ্ছে কলিচুন। তাহলে একটা লাগতেছে নচ, কলিচুন। তো কলিচুন দিয়ে কী কী কাজ হয় সেটা একটু বোঝার চেষ্টা করো। আমি 2 নাম্বার নচ প্রয়োজনে পরের এক্সট্রা পেজে চলে যাচ্ছি, আগে এইটা একটু বোঝার চেষ্টা করো তোমরা। দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে 1 নাম্বার হচ্ছে আখের রসটাকে আমরা পরিশ্রুত করব, আলট্রাফিল্ট্রেট বা ফিল্ট্রেশন করব। হ্যাঁ, প্রথমে আখের রসটাকে ছাঁকুনি দিয়ে আমরা পরিশ্রুত করব। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে পরিশ্রুত করা বা পরিশ্রুত করব। আচ্ছা, পরিশ্রুত করার পরে আমার 2 নাম্বার কাজ যেটা হবে সেটা হচ্ছে পরিশ্রুত করার পরে যে রসটা থাকতেছে, রস, কেমন, আখের রস, এই রসের সাথে আমি এই কলিচুনটাকে অ্যাড করব। যদি এটা টেস্ট টিউবে করি তাও চলবে, কলিচুন অ্যাড করবা, ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যাড করবা। তো কলিচুন অ্যাড করার পরে দেখো এখানে 3টা কাজ হবে, ভালো করে বুঝিও। কলিচুন অ্যাড করার পরে এখানে 3টা কাজ হবে, 1, 2, 3, 3টা কাজ হবে। এখানে কি কি কাজ হবে আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, যখন কলিচুন দিবা ওপরের দিকে খেয়াল করো, এই যে তাহলে কলিচুন দিলে হচ্ছে এই জৈব অ্যাসিড যেটা আছে এটা প্রশমিত হবে। তাহলে যখন পরিশ্রুত আখের রসের মধ্যে কলিচুন দিবা তখন প্রথম কাজ হবে হচ্ছে জৈব অ্যাসিড যেটা আছে এটা প্রশমিত হবে, জৈব অ্যাসিড প্রশমিত হবে। নাম্বার 2 হচ্ছে ফসফেট। আমরা এই যে ফসফেট দেখতে পাচ্ছি, এই ফসফেটের অধক্ষেপ পড়বে। নাম্বার 2 হচ্ছে এখানে ফসফেটের কি পড়বে স্যার বললাম? অধক্ষেপ পড়বে, অধক্ষেপ, ফসফেটের অধক্ষেপ পড়বে। আর নাম্বার 3 হচ্ছে সুক্রোজ। যাতে দেখো আমার তো সুক্রোজই দরকার, হ্যাঁ, আখের রস থেকে। তাহলে সুক্রোজ কিন্তু আবার ভেঙে কিসে পরিণত হতে পারে, একটু আগে দেখে এসেছি আমরা যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। তো ওইটা যাতে না হয় এজন্য কি করবে সে? কলিচুনের কাজ আর কি, সুক্রোজের হাইড্রোলাইসিস বন্ধ করবে। তাহলে আরেকটা কাজ হচ্ছে সে কি করবে দেখো, সে হচ্ছে সুক্রোজের হাইড্রোলাইসিস বন্ধ করবে। হাইড্রো মানে পানি, বুঝতেই পারছো, হাইড্রোলাইসিসটা বন্ধ করবে। সুক্রোজের হাইড্রোলাইসিসটা বন্ধ করবে বা বন্ধ হয়। আচ্ছা, এরপরে কি হয় দেখো, এরপরে কি হয়? এরপরে হচ্ছে আমরা ডেফিনেটলি এটা
আমরা কি করি, চিনি তৈরি করার জন্য করছি। তো এরপরে হবে হচ্ছে যে এর যখন উত্তপ্ত যখন করব, মানে এই কলিচুন দেওয়ার পরে এই কাজগুলো হচ্ছে। এবং 4 নম্বর পয়েন্ট যদি আমি বলি, তাহলে উত্তপ্ত করলে এবার কিন্তু একটা ফেনা যে থাকে এই ফেনাটা চলে যাবে। তাহলে এই কাজগুলোর পরে উত্তপ্ত করলে আখের রসে যে ফেনা থাকে এই ফেনাটা কি হয়ে যাবে বললাম, চলে যাবে। ফেনাটা নাই হয়ে যাবে, চলে যাবে। বাস এতটুকু হচ্ছে প্রথম পয়েন্টের কাজ। যে 1 নম্বর পয়েন্ট যেটা আমরা পড়েছি নচ, সেই নচয়ের কলিচুন এই কাজগুলো করবে। সেকেন্ড নচ দিয়ে মনে রাখবা নিম্নচাপ। নিম্নচাপ সেকেন্ড নচ দিয়ে তোমরা মনে রাখো নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপের ক্ষেত্রে কি হয় দেখো, নিম্নচাপ হচ্ছে এই যে আমি উত্তপ্ত করলাম এবং ফেনা চলে গেল, দেন তারপরে এটাকে নিম্নচাপে ঘনীভূত করলেই আমরা চিনি পেয়ে যাব। তাহলে এটাকে নিম্নচাপে কি করতে হবে, নিম্নচাপে ঘনীভূত করলেই, নিম্নচাপে ঘনীভূত করলেই আমরা কি পাবো স্যার, ঘনীভূত করলেই চিনি পাবো। তাহলে মূল কাজটা কে করে দেয় বলো, মূল কাজ করে কলিচুন। কিন্তু চিনি পাওয়ার জন্য আমাদের কিন্তু দরকার হয় কি স্যার, চিনি পাওয়ার জন্য আমাদের দরকার হয় হচ্ছে নিম্নচাপ। কেমন? ওকে, তাহলে হয়ে গেল উৎপাদন প্রণালী। লাস্ট পয়েন্ট আমরা এখন শিখব, সুক্রোজের সর্বশেষ পয়েন্ট, এটা হচ্ছে ব্যবহার ও গুরুত্ব। সুক্রোজের ব্যবহার ও গুরুত্ব। অনেক সময় অনেক বইয়ে কাজ এবং গুরুত্ব আছে, মনে রাখবা উদ্ভিদ দেহে যে কাজগুলো করে সেগুলো কাজ, আর আমরা যে আরও বিভিন্ন কাজ এগুলো গুরুত্ব। তো আমি ওইটা না করে ব্যবহার এবং গুরুত্ব বলতেছি। এবং এক্ষেত্রে একটা টেকনিক দিয়ে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। কেমন? একটা টেকনিক দিয়ে চেষ্টা করি এটাকে সলভ করার। তাহলে টেকনিক দিয়ে আমরা সলভ করার চেষ্টা করলে আমরা একটা কালার এখানে অ্যাড করে নিই। কালার কই, আমরা দেখি এটা দিয়ে লিখে কেমন হয়। ওকে, আচ্ছা, তো আমাদের ছন্দটা হচ্ছে কি দেখো, তোমাদের জনপ্রিয় নায়িকা জীবনে প্রচুর সেলাই মেশিন চালাইছে, এই শাবানার এখন তো অভিনয় করে না যেহেতু, তাহলে শাবানার প্রিয় বাণিজ্য, শাবানার প্রিয় বাণিজ্য কি জানো? মিষ্টান্ন, মিষ্টির ব্যবসা করতেছে। শাবানার প্রিয় বাণিজ্য হচ্ছে মিষ্টান্ন। এগুলো কিন্তু ছন্দ স্যার। শাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এটার ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, শাবানার প্রিয় বাণিজ্য হচ্ছে মিষ্টান্ন। তাহলে আমরা যদি লিখে ফেলি, শাবানার দিয়ে মনে রাখবা যে স্বচ্ছ সাবান তৈরিতে, স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয়। স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয়। এছাড়াও সাবান বা তালেবস্য দিয়ে, দন্তস্ব দিয়ে, যাই হোক, শক্তি তৈরিতেও কিন্তু, মানে শক্তি বলতে আমি বুঝাচ্ছি তোমাদেরকে, শক্তি তৈরিতেও কিন্তু সুক্রোজ ব্যবহৃত হয়। তো এখানে আমি শক্তি তৈরি বলতে মূলত কি বোঝাচ্ছি দেখো, যে শ্বসনের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সুক্রোজ যেহেতু একটা কি শর্করা, তাহলে এটা আমরা খেলে এটা ভেঙে সেখান থেকে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। তো ওটাই বলা হচ্ছে যে শ্বসনের উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে এই সুক্রোজ থেকে কিন্তু শক্তি পাওয়া যায়। এজন্য বললাম শক্তি তৈরিতেও সুক্রোজ ব্যবহৃত হয়। কেমন? ওকে, এবার পয়রোফলা রশ্মিকার দিয়ে যেটা মনে রাখবা সেটা হচ্ছে প্রিজারভেটিভ হিসাবে কিন্তু ব্যবহৃত হয়। প্রিজারভেটিভ হিসাবে কিন্তু এই চিনি ব্যবহার করা হয় প্রিজারভেটিভ হিসেবে। তারপরে তোমার পলিস্যাকারাইড, প দিয়ে আর একটা মনে রাখবা, পলিস্যাকারাইড তৈরিতেও বা প্রিজারভেটিভ তৈরিতেও বললাম একটা, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড তৈরিতে। তাহলে প্রিজারভেটিভ কমা পলিস্যাকারাইড তৈরিতে, প্রিজারভেটিভ তৈরিতে এবং পলিস্যাকারাইড তৈরিতে কি ব্যবহার করা হয়? সুক্রোজ ব্যবহার করা হয়।
সরেয় দিয়ে মনে রাখবা যেটা, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরিতে। সরেয় দিয়ে মনে রাখবা অক্সালিক অ্যাসিড তৈরিতে। অক্সালিক অ্যাসিড তৈরিতে। অক্সালিক অ্যাসিড তৈরিতে কি ব্যবহার করা হয়? সুক্রোজ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে বাণিজ্য দিয়ে মনে রাখবা বাণিজ্যিকভাবে গ্লুকোজ তৈরিতে। এখানে একটু কথা আছে যদিও। বাণিজ্যিকভাবে গ্লুকোজ তৈরিতে ব্যবহার করা হয়। তো এখানে মনে রাখবা যে বাণিজ্যিকভাবে গ্লুকোজ তৈরিতে কিন্তু সুক্রোজ ব্যবহার করা হয়। তবে যদি আমরা পরীক্ষাতে কখনো আসে যে পরীক্ষাগারে, কারণ সুক্রোজ থেকে গ্লুকোজ তৈরি খুব সহজ, কিন্তু যদি প্রশ্ন করে যে পরীক্ষাগারে গ্লুকোজ তৈরিতে কি ব্যবহার করা হয়, মনে রাখবা পরীক্ষাগারে গ্লুকোজ তৈরিতে কিন্তু স্টার্চ ব্যবহার করা হয়। এই তথ্যটা কিন্তু মাথায় রাখবা, পরীক্ষাগারে গ্লুকোজ তৈরিতে স্টার্চ ব্যবহার করা হয়। আর মিষ্টান্ন দিয়ে মনে রাখবা যে মিষ্টি হিসাবে আমরা খেতে পারি এটাকে, তাহলে মিষ্টি হিসাবে খাওয়া যায়, মিষ্টি হিসেবে খাওয়া যায়। তারপরে মিষ্টান্ন খাদ্য তৈরিতে এটা আমরা ব্যবহার করতে পারি। মিষ্টান্ন খাদ্য তৈরিতে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা মনে রাখবা কনফেকশনারি, হ্যাঁ, কনফেকশনারিতে এখানে একটু কথা আছে। কনফেকশনারিতে কিন্তু বেসিক্যালি যদি কনফেকশনারিতে কি বলা হয়, মিষ্টান্ন তৈরিতে, কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে, তাহলে বলবা সুক্রোজ। আর কনফেকশনারিতে কিন্তু বেসিক্যালি এই জায়গায় মাথায় রাখো, কনফেকশনারিতে কিন্তু যদি শুধু বলে কনফেকশনারি তাহলে কিন্তু বলবা ফ্রুক্টোজ। কনফেকশনারিতে ব্যবহৃত হয় ফ্রুক্টোজ, আমি পড়াইছিলাম তোমাদেরকে। তবে যদি প্রশ্ন করে কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয়, তাহলে তখন বলবা সুক্রোজ। এবং এক্ষেত্রে বেশিরভাগ কিন্তু কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে তোমার যেই সুক্রোজটা ব্যবহার করে সেটা কিন্তু আসলে আমি একটু আগে তোমাদেরকে যে পড়াইলাম যে সেটা হচ্ছে উল্টো চিনি, ঠিক আছে, এটা হচ্ছে উল্টো চিনি। তো আমি মোটামুটি যে কোনো রাইটারের বই অনুযায়ী তোমাদের যতটুকু বলার দরকার ততটুকু আমি সুক্রোজ সম্পর্কে বললাম। তাহলে আমাদের লেকচার আজকে এখানেই শেষ করছি। আমাদের লেকচার এখানেই শেষ হয়ে গেল আজকে। ইনশাল্লাহ পরের দিনে এভাবে করে আপলোড করব। তবে তোমরা একটু কমেন্ট করবা যে এভাবে আপলোড করলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।